আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। বাড়ছে উত্তেজনা, পাকিস্তানকে অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। চীনের সঙ্গে 25 বছরের কৌশলগত চুক্তিতে যাচ্ছে ইরান। চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বললেন ট্রাম্প। ভারতের উপর চাপ বাড়াতে এবার ভুটান নিয়ে নতুন চাল চীনের। প্রাথমিক বিদ্যালয় 65,620 শিক্ষক নিয়োগ। মোদির ব্যর্থতার 3টি বিষয় পড়ানো হবে হার্ভার্ডে, কটাক্ষ করল রাহুল। এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এরই মধ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে পাকিস্তান, আর তার নেপথ্যে বেইজিং। ইসলামাবাদকে 4টি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। বলা হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও বন্দরে নজর রাখতে এই ড্রোন ব্যবহার করা হবে। কিন্তু এর পিছনে অন্য উদ্দেশ্য দেখছে বিশেষজ্ঞ মহল। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, বন্দরে ঘাঁটি গেড়ে রয়েছে চীনা নৌবাহিনী। এদিকে বেইজিংকে পাল্টা চাপে রাখতে প্রস্তুত ভারতও। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কিনতে আলোচনা শুরু করেছে ভারত। ফলে উপমহাদেশীয় অঞ্চলে উত্তেজনার পারদ্য ক্রমশ বাড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বেইজিং পাকিস্তান সেনার হাতে 2টি ড্রোন সিস্টেম তুলে দিচ্ছে। প্রতিটিতে 2টি ড্রোন ও একটি করে গ্রাউন্ড স্টেশন আছে। ড্রোনগুলো ইংলু-2 এর অত্যাধুনিক রূপ। পাকিস্তানের সেনার ব্যবহারের জন্য এই ড্রোন তৈরি করা হচ্ছে। ইংলু-2 আপে অস্ত্রবাহী ড্রোন, যা একসঙ্গে 12টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি অনেক উচ্চ থেকে নজরদারি চালাতেও উস্তাদ। ইংলু-2 এশিয়ার বহু দেশে এই ড্রোন বিক্রি করছে বেইজিং। এবার সেই তালিকায় পাকিস্তানের নাম জুড়তে চলেছে। ভারত চীন উত্তেজনার মাঝে পাকিস্তানের হাতে এই অস্ত্র আসায় কিছুটা হলেও চিন্তিত ভারত। অর্থনীতির নিয়ন্ত্রণ নিতে যাওয়া চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি সই করতে যাচ্ছে ইরান। ইরানের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এ কথা জানান। খবর এফপিআর। চুক্তি সই হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আত্মবিশ্বাস নিয়ে আমরা চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি। ইরানের জ্বালানি তেলের মূল রপ্তানি বাজার চীন। যদিও 2018 সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করলে ইরানের তেল রপ্তানিতে ধস নামে। মিডল ইস্টেজ আই জানায়, চীনের সঙ্গে কৌশলগত চুক্তি ইরানের সংবাদ মাধ্যমের আলোচিত বিষয়। গত মাসে এই চুক্তির সমালোচনা করে বক্তব্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আহমদে জাদ। জেরুজালেম পোস্ট বলেছে, গিলিনপুর দেশে সর্বশেষ রাজনৈতিক সফরে আহমদ জাদ চুক্তির বিষয়টি তুলে ধরে একে গোপন সমঝোতা হিসাবে আখ্যায়িত করেন এবং এই চুক্তি মেনে না নেওয়ার কথা বলেন তিনি। অবশ্য চুক্তিকে গোপন কিছু নয় উল্লেখ করে জারিফ বলেন, চুক্তি চূড়ান্ত হলে জাতিকে জানানো হবে। গত 2016 সালের জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরকালেই এ ঘোষণা দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের পর উত্তর ইডাহো এলাকায় একটি লেকের উপরে ভেঙে পড়েছে 2টি বিমান। ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় বিমান দুটিতে থাকা 8 জন আরোহী নিহত হয়েছেন। বার্তা সংস্থা সিএনএন জানায়, স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত ডিএলিন লেকে বিমান দুটি ভেঙে পড়ে। পানিতে ডুবে যাওয়ার আগে 2 জনের লাশ উদ্ধার করা হয়। এখনো 6 জন নিখোঁজ রয়েছেন। লেকের পানিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা 2 বিমানের কেউ বেঁচে নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে মাটি থেকে প্রায় 800 ফুট উপরে 2টি বিমান হঠাৎ মুখোমুখি সংঘর্ষে একটি বিমানের ক্যাবিনের ভিতরে ঢুকে যায় আরেকটি বিমানের ডানা ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায়।
প্রাথমিক বিদ্যালয় বড় ধরনের নিয়োগ হবে। সারা দেশের স্কুলগুলোতে প্রায় 40,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কোভিড-19 এর প্রাদুর্ভাব কিছুটা স্বাভাবিক হলে এ নিয়োগ কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বড় আকারের নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 40,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এরই মধ্যে শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিব জানান, প্রাথমিকে ভর্তি শিশুদের বয়স 4 ও মেকাল 2 বছর করা হয়েছে। এ কারণে শিক্ষক দরকার হবে। সারা দেশে এ সতরে 26,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 14,000 সহকারী শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে 40,000 শিক্ষক দরকার হবে। প্রাথমিকের 26,000 শিক্ষক নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয় পাশ হয়েছে জানিয়ে আকরাম হোসেন বলেন, পাক প্রাথমিক সতরে নতুন 26,000 শিক্ষক পদ সৃজন করতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাব সচিব কমিটি অনুমোদন দিয়েছে। ক্যাবিনেট সভায় এটি অনুমোদন দেওয়া হয়েছে। যেহেতু প্রতিটি বিদ্যালয়ে একজন করে পাক প্রাথমিক শিক্ষকের পদ সৃজন করা হয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে দেশের 65,620টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্তরের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে দেশের সব বিদ্যালয়ে সরকারি শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরে এ নিয়োগ কার্যক্রম শুরু করা হতে পারে বলেও জানান। দিন যতই যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। এরই মধ্যে দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা রাশিয়াকেও ছাড়িয়েছে। বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় ভারত এখন তৃতীয়। এই মহামারী সামলাতে ব্যর্থতার জন্য মোদী সরকারকে দায়ী করছেন দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদীকে কটাক্ষ করে সোমবার টুইট করেন কংগ্রেস নেতা রাহুল। এতে তিনি লেখেন, করোনা ভাইরাস পরিস্থিতি, নোট বাতিলের সিদ্ধান্ত ও জিএসসির প্রয়োগ, এই তিনটি বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতার অধ্যায় এবার হার্ভার্ড বিজনেস স্কুলের পড়ালেখায় অন্তর্ভুক্ত হবে। রাহুল নিজের টুইটের সঙ্গে জুড়ে দেন প্রধানমন্ত্রী মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের একটি ভিডিও এবং ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যার সংক্রমণ একটি ভিডিও। নিচে লেখেন, ভবিষ্যতে হার্ভার্ড বিজনেস স্কুল ও ব্যর্থতা কেমন হয় তা শেখাতে অবশ্যই এই তিনটি বিষয় উপর পড়ানো হবে। সেগুলো হচ্ছে কোভিড-19, নোট বাতিলের সিদ্ধান্ত এবং জিএসসির প্রয়োগ। প্রধানমন্ত্রী যে ভিডিওটি রাহুল গান্ধীর তার টুইটের সঙ্গে জুড়ে দেন তাতে নরেন্দ্র মোদীকে বলতে শোনা গেছে, মহামারীর যুদ্ধে জিততে 18 দিন সময় লেগেছিল, আর এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে 21 দিন সময় লাগবে। লকডাউন ঘোষণার সময় এই বক্তব্য দিয়েছিলেন মোদী। উল্লেখ্য, বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,97,000 ছাড়িয়ে গেছে। এই রোগের জেরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 19,700 জন। আর ভারতের আগে বিশ্বের শীর্ষ সংক্রমণ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল, 19,62,928 জন যুক্তরাষ্ট্রে। আর ব্রাজিলে আক্রান্ত হয়েছিলেন 16,04,485 জন।